এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। প্রিয় চিত্রাঙ্গদা, চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিও। তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয়ই তোমাকে বিশ্লেষণ করতে হবে না, তাই না? তোমার প্রতি আমার এক অগাধ মায়া আছে। কেন জানো? তোমায় যেদিন দুহাতে মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম, সেদিন মনে হলো আমার মাকে দেখছি। সেই দুদিনের শিশুটা কি মায়া লাগালো আমায় কে জানে। এরপর থেকে আমি আমার মা হারানোর শোক ভুলে গেলাম। তোমার পুরো নাম তফা চিত্রাঙ্গনা। তোমার নামের আগে পরে কোনো পরিচয় নাই। কেন বলো তো? কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমি তোমার পরিচয় হও। শখ করে রেখেছিলাম তোফা, মানে উপহার। সৃষ্টিকর্তার দেওয়ার সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার। অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে বাবার মোহে পড়ে ভুল সিদ্ধান্তে ডুব দিয়েছ। আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না। আমি এও জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিষে ফেলেছে তোমার মন গোপন কোনো কথার আস্তরণে, তাই তোমার ও সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি পিষে যাওয়াটা দেখলে আর আমায় দেখলে না, তা যে মানতে পারবো না। তুমি না হয় তোমার বাবার কথায় জলাঞ্জলি দাও তোমার জীবন, আমি তো দেখতে পারবো না। ভালো থেকো। ইতি, তোমার তথাকথিত মা। চিঠির শেষ সম্বোধনটাই যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট। মা কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে সম্বোধন করেছে, কিন্তু সেও বা কী করবে? বাবা সেদিন রাতে তাকে তার জীবনের এমন ভয়াবহতার কথা জানিয়েছে যা সে মানতে পারেনি। এমন একটা অপ্রত্যাশিত অতীত সে ভাবতে পারেনি। ঘৃণায় ভরে গিয়েছিল তার দেহ। পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায়, কিন্তু নিজেকে ঘৃণা করে আদৌ বাঁচা যায়? অথচ বিধির বিধান আত্মহত্যা মহাপাপ। যেখানে জীবনটাই পাপের ফসল, সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর। অশ্রুরা গোপনে ঝরে গেল মুক্তোর মতন। তাদের কেমন বিবর্ণতা! আরে আমাদের চিতাবাঘ করে কি একা একা? পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসতেই চিত্রা চোখের অশ্রু মুছে ফেলল। দুর্বলতা আড়ালেই ডাকতে হবে, জেনে গেলেই তো জানিয়ে দেবে মানুষ। চাঁদনিও ততক্ষণে তার ভারী পেট নিয়ে ওহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়ালো। ওহি আপাকে কত সুন্দর লাগে আজকাল। মাতৃত্বের সৌন্দর্যতা পৃথিবীর সব সুন্দরকে হার মানায়। কি সুন্দর! চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে চিত্রাও হাসলো। কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, চাঁদ আপা গো, তোমায় এত সুন্দর কেন লাগে? চাঁদনি গাল টেনে দিল চিত্রায়, মিষ্টি হেসেই বলল, সত্যি সুন্দর লাগে নাকি রে? কই তো দোলা ভাই আদর করেছে না এখন? মোটিয়ে গেছি কি না? চাঁদনি আপার কথার ধরনে ফিক করে হেসে উঠল চিত্রা। হাসতে হাসতে বলল, ছি আপা, শরম পাচ্ছ না তুমি? শরম কেন পাবো রে? সত্যি কথা বলতে কিসের শরম? শুনেছি দিনে 14 বার সত্যি কথা বলা যায়। আমি তো মাত্র একবার বললাম, তাও তোরা সহ্য করতে পারছিস না। চিত্রা আর ওহি সশব্দে আবারও হেসে উঠল। চাঁদনি আপা যে চিত্রাকে হাসানোর জন্য এসব বলছে তার বুঝতে বাকি নেই কারো। তাল মিলিয়ে না হয় হাসাই যাক। এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক। হাসতে হাসতে কখন যেন আনমনেই চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণারা। আনমনেই না চাইতেও শব্দ করে কেঁদে উঠল চিত্রা। সে যে ব্যথা লুকানোর মতন অত কঠিন আজও হতে পারেনি। আজও তার হৃদয়কে কংক্রিট ছুঁয়ে দিতে পারেনি। চাঁদনি এবং ওহি দীর্ঘশ্বাস ফেলল। ওহি এই প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল, আদরে স্বরে বলল, কাঁদিস না চিত্রা, চাচি ফিরে আসবে। আদুরে আলাপে কান্নারা আহ্লাদ পেয়ে বসলো। গা ছিটকে বেরিয়ে এলো তারা। কিছু কিছু সময় আমাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয়। দেখতে দেখতে ভ্যাটিকান সিটিতে আজ কতদিনের বসবাস অবনী বেগমের। চেরিও এখন বেশ সুস্থ। এত দ্রুত তার সুস্থতা কল্পনার বাহিরে ছিল। মেয়েটা হয়তো বুঝেছে তার মায়ের এদেশে ভীষণ কষ্ট হচ্ছে। একাকিত্বের হাহাকার তার মাকেও করে করে খাচ্ছে। মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনী বেগম। আর কয়েকদিন পরেই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা।
হয়তো দুঃখ ভুলে আবারও বাঁচতে পারবে সে, হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পাবে তারা। জীবনে অবনী বেগমের চাওয়ার আর কী ছিল? একটু সুখ, একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছে ছাড়া। কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিষহ হয়ে যায় সেই অপরিচিত পুরুষের আগমনে। এরপর কত শত দিন গেল, অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্যই বেঁচেছিলেন। ওহি যখন হলো তখন তার বয়স 18-19 হবে। সে মানতে পারেনি ওহিকে প্রথম সবার অমতে মেয়েটাকে হস্টেলে রাখে, কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝলো ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে। কাছাকাছি এনেও সে দূরত্ব মেটাতে পারেনি। অবনীর ভাবনার মাঝে কেবিনের দরজা খুলে প্রবেশ করলো আমজাদ। পরনে তার বেশ ফর্মাল পোশাক। প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায়। স্ত্রীর সাথে খুব কমই কথা হয় তার, না পারতে বলে আর কি। আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল দেখালো না অবনী। আগের জায়গায় বসে রইল নীরব হয়ে। আমজাদ কেবিনে প্রবেশ করেই শার্টের বোতাম দুটো খুলে দিল। সরাসরি অফিস থেকে এসেছে বোধহয়। ফোনটা চেরির বেডে রেখে সে কেবিনের সাথে লাগোয়া ওয়াশরুমে গেল বোধহয় হাত মুখ ধোয়ার জন্য। আমজাদের বয়স 45-এর এপার ওপার হবে। এখনও দেখতে বেশ সুন্দর লাগে। যখন তাদের বিয়ে হয় তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না। কেমন বোকা বোকা সাধে কি আর মানুষ বউ পাগল বলতো? অথচ আজ সে আমজাদ গম্ভীর শীতল। হঠাৎ নিস্তব্ধ এই কেবিনটাকে শব্দই ভরিয়ে দিতে উচ্চ শব্দে বেজে উঠল আমজাদ সওদাগরের ফোন। অবনী বেগম তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে, যেখানে জল করছে সেই মধ্যরাতে হৃদয় ঝলসে দেওয়া নামটা জেসি। অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন। এ বয়সে এসে সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না, অথচ সে যতই দূরে যাচ্ছে সেসবের থেকে ততই যেন তাকে এসব জাপটে ধরছে। বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না। ফোনটা বাজতে কেটে যেতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ। অবনীর ঘামে চুপচুপ হওয়া মুখমণ্ডলে দৃষ্টি নিবদ্ধ হলো তার। অবনীর কাছে এসে সে অবাক কণ্ঠে প্রশ্ন করল, এমন শীতল রুমেও ঘামছো কেন আবু? তোমার কি শরীর খারাপ করছে? অবনী বেগম নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন। অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতেই সক্ষম হলো সে। শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমণ্ডলটা। অতঃপর বেশ ধীর কণ্ঠে বলল, ঠিক আছি আমি। কথাটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ সওদাগর। স্ত্রীর পাশে সে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষাও করলেন সে। তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুঁচকালেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, জ্বরও তো ওঠেনি, তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে? আজও আমার অসুস্থতা তোমায় ছুঁতে পারে আমজাদ? অবনী 40তম বয়সের কণ্ঠে পঞ্চদশীর ছোঁয়া। কি প্রগাঢ় অভিমানের ছাপ! আমজাদ কি বুঝতে পারল সে অভিমান? তন্মধ্যে আবারও সশব্দে বেজে উঠল আমজাদের ফোন। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে খুব ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। অবনী বেগম শ্বাস ফেললেন, তাচ্ছিল্য করে বললেন, কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না, ভবঘুরে হয় সে মানুষ। আমিও তেমন কুলহীন। কোচিংয়ের নাম করে বেশ রাত হলো চিত্রা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা ছাড়া বাড়িটাতে তার এক মুহূর্তও ভালো লাগে না। কেমন পানসি লাগে সব। পৃথিবীটা হুট করে কেমন তেতো ঠেকছে। মায়ে বুঝি পৃথিবীর মধু। কাঁধে ব্যাগ, ছোট্ট চুলগুলো একপাশে বেনি গাঁথা, শরীরে বেশ সাদামাটা জামা, ছাই রঙা, এধার ওধার কেবল উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো। আরে রঙ্গনার রাস্তায় কি করে? চিত্রা থামলো। একা রাস্তায় একাকিত্ব কাটানোর মানুষ এলো। সে ধীর গতিতে পাশ ফিরে চাইতেই বাহারের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হলো। বাহার ভাই সচরাচর হাসেন না, অথচ আজ কি সুন্দর হাসির ঝিলিক মুখ জুড়ে। চিত্রা থামলো, ধীর কণ্ঠে বলল, আপনি এই রাস্তায় যে বাহার ভাই? বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, কাছে এসেছিলাম। তা তুমি এখানে কেন? এমনি কোচিং করতে এসেছিলাম। তোমার কোচিংয়ের রাস্তা তো এটা না, ঘুরছিল একা একা? বাহারের দৃষ্টি তখনও চিত্রার মুখমণ্ডল জুড়ে, চোখে অবাধ প্রশ্নদের ছড়াছড়ি। চিত্রা ধীর কণ্ঠে বলল, ভালো লাগছিল না বাহার ভাই। আম্মু যে কোথায় গেল? চিন্তা করো না, ফিরে আসবেন। তোমার মেঝে জেদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে, হয়তো কাজটা না করলেও পারতে। চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোমল কণ্ঠে বলল, আমি কি করতে চেয়েছিলাম নিজের সর্বনাশ? বাবার আকুতি, আমার অতীত নিয়ে তাচ্ছিল্য আমি মেনে নিতে পারিনি বাহার ভাই। বাহাই দাঁড়ালো, চিত্রার মুখে তাকালো। কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারায় এসে বসলো। হলুদ আলোয় রাস্তাটা কেমন মোহনীয় লাগলো। চিত্রাও বাহারের পাশে এসে বসলো। বহুদিনের শখ তার বাহার ভাইয়ের পাশে বসে রাতের রাস্তা দেখবে, সোডিয়ামের কৃত্রিম আলোয় নিজেদের সুখ দুঃখের গল্প করবে।
তবে কি খুব দ্রুতই এসে পড়ল সেই দিনখানা? পাশের টং দোকান থেকে বাহার গরম গরম 2 কাপ চা নিয়ে এলো। চিত্রার দিকে চা এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, এবার বলো তো, হুট করে বিয়ের মতন সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? কি হয়েছিল? চিত্রা চায়ের কাপটা হাতে নিল। চোখ জুড়ে নেমে এলো তার সেদিন রাতের কথা। সেদিন নুরুল সওদাগরের এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা। বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখ টলমল করে হঠাৎ উঠে তার। নুরুল সওদাগরের দৃষ্টি তখনও বাড়ির সামনের রাস্তায়। সে রাস্তায় মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল, চা বানাতে পারো? চিত্রা তখন কিং কর্তব্য বিমূঢ়। বাবার হুট করে বলা উঠে প্রশ্নে সে হতবম্ব। নুরুল সওদাগর মেয়েকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন ছুড়ল, পারো চা বানাতে? চিত্রা চা বানাতে পারে না, কিন্তু তবুও বাবার প্রশ্নের উপর নিজ মাথা নাড়ালো। ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আব্বু, পারি। তাহলে 2 কাপ চা নিয়ে এসো, চট জলদি, আমি অপেক্ষা করছি। বাবার বলতে দেরি অথচ চিত্রার ছুটে যেতে দেরি নেই। চা না বানাতে পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানালো। আধা ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছালো। তখনও বাবা আগের মতন ঠায় বসে আছেন। চিত্রা চা এগিয়ে দিতেই নুরুল সওদাগর বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন। চিত্রাকেও অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন। পোড়া হাত নিয়ে চিত্রা চায়ের কাপ মুখে তুলল। নুরুল সওদাগর চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেললেন। চমৎকার এক হাসি হেসে বললেন, বাহ, চা তো বেশ ভালোই বানাতে পারো। চিত্রা কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল। নুরুল সওদাগর চায়ের কাপটা পেরিচের ওপর রেখেই দীর্ঘশ্বাস ফেললেন। কেমন বিবাস কণ্ঠে বললেন, তোমায় আজ কিছু কথা বলি চিত্রা। তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা, তাই না? চিত্রা বাবার কথায় অবাক হলো। হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাচ্ছে যেন। বাবা কি তার জীবনের চিরসত্যি কথাটা আজ বলবে? নুরুল সওদাগর তন্মধ্যেই বলা শুরু করলেন, তোমায় অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি আমার মেয়ে না। বাবার মুখে এমন একটা কথা শুনেই ঘুরে উঠল চিত্রার পৃথিবী। বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকায়। নুরুল সওদাগর সে দৃষ্টিকে পাত্তা না দিয়ে বললেন, হ্যাঁ, এটা সত্যি যে তুমি এই সওদাগর বাড়ির কেউ না। চিত্রা ফ্যাল করে তাকিয়ে রইল অনড় তার দৃষ্টি। ভাষাটা তখনও স্তব্ধ। নুরুল সওদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার অপর থেকে। তার রাস্তায় নিবদ্ধ করে বললেন, তুমি আমার মেয়ে না, এটা তোমাকে অপছন্দ করার বড় কারণ হলেও তার চেয়ে বড় কারণ হলো তুমি একজন নিষিদ্ধ পল্লীর মেয়ে। চিত্রা ততক্ষণে হতবম্ব। পায়ের নিচের মাটিটাও যেন খুঁজে পেল না। কি শব্দ উচ্চারণ করলো বাবা? রাত যেন হুট করে প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল সেই দিন। চিত্রা অপলক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করছে। পর মুহূর্তেই বাবা হয়তো হু হু করে হেসে উঠে বলবে, কেমন ঢপ দিলুম বলতো। কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে আরও গম্ভীর হলো। গাম্ভীর্যের সেই আবরণ যেন ছেয়ে গেল প্রকৃতির মাঝেও। সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝে কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, আব্বু, কি বলছেন এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারল না। বারান্দার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যি বলছি সব। তুমি যখন 2 দিনের শিশু, নিষিদ্ধ পল্লীর মহিলা সন্তান জন্ম দেওয়া নিষেধ, কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করেই বরণ করে নেয় সেই সন্তানকে, কারণ ভবিষ্যতে তাদের ব্যবসা লাভজনক মূলধন সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে, তোমার জন্মধাত্রী, সে চায়নি তার মতন এমন দোজক তোমার ভাগ্যে জুটুক। তুমি জন্ম নিবে বলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাইজান ও অসুস্থ, তাই আমরা সেই হসপিটালে গিয়েছিলাম। তোমার জন্মধাত্রী হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে যান, আকুতি মিনতি করেন। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনা দিল। তোমার মাও শিশুদের প্রতি সহমর্জিতা বেশি ছিল, তাই নিয়ে এলো তোমায়। এ বাড়ির কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে, কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রার নয়নে ঘেঁষে ততক্ষণ ঝরে পড়েছে অশ্রুকণারা। ঘৃণায় ভরে উঠেছে আঙিনা। এক মুহূর্তে মিছে হয়ে গেল তার এই জনম। কি নোংরা, কি বিচ্ছিরি অতীত। মনে হলো সে যেন কোনো নর্দমার কীট, সমাজের এক নোংরা মানুষ।
আব্বু যে তাকে পছন্দ করতেন না সেটাই তার প্রাপ্য। এত ভালোবাসা তো কভু তার প্রাপ্য ছিল না। নুরুল সওদাগর চায়ের কাপটা বারান্দার চওড়া গ্রিলটার ওপর রাখলো। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুছে নিল তার মুখমণ্ডল। মুখ মোছার নাম করে কিছু অশ্রুকণাও বোধহয় মুছে নিলেন। কে জানে আধারের কোল ঘেঁষে যাওয়া গল্পের কথা। পকেটের রুমাল পকেটে রেখে নুরুল সওদাগর গলা পরিষ্কার করে বললেন, তুমি তো জানলে তোমার অতীত, এখন একটা কথা রাখবে? চিত্রার কণ্ঠে তখনও কান্নার ছাপ, তবুও সে অস্ফুট স্বরে উচ্চারণ করল, জি আব্বু, বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা। মনে করো না তোমায় অপছন্দ করি বলে সেটা বলছি। তুমি আমার দায়িত্ব ছিলে। আমি তোমার ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আজ আসি, কাল নাও থাকতে পারি। তোমার দায়ভার তখন কে নিবে? এবারই সবাই হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমরা না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের রক্তের কোনো সম্পর্ক নেই। চিত্রার অবুঝ মন পরপর ধাক্কায় তখন নিস্তব্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে। এই পাহাড়ে ভীষণ ওজন নিতে পারছে না চিত্রা। কেমন দম বন্ধ হয়ে এসেছিল সেই দিন। আবেগের বশেই কিংবা নিজের প্রতি ঘৃণা থেকে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো ঋণ শোধরানোর অপচেষ্টাটাও হতে ছিল। সেদিনের কথা থামতেই বিরাট এক বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলল চিত্রা। সেদিন কাঁদলেও আজ কাঁদছে না চিত্রা। হুট করে কি সে পাথর হয়ে গেল? বাহার তখনও নির্জীব, চোখের দৃষ্টি রাজপথে। হাতে চায়ের কাপের গরম গরম চা, এখন শরবত প্রায়। ভেতরে তরতাজা অনুভূতিও কেমন নিস্তেজ। বাহারের নীরবতা ভয় জাগালো চিত্রার মনে। বাহার ভাই বুঝি আর চিরবিচ্ছেদ ঘোষণা করবে? ঘৃণার থুথু বুঝি তার উপরে ছুঁড়ে মারবে বাহার ভাই? মারুক না হয়, সে সহ্য করে নেবে। ঘৃণাটা তো তার আর দোষে পাবে না। অদৃষ্টের পরিহাস, তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের? নিজের ভাগ্য যদি সে নিজে গড়ত তাহলে কি আর থুতু ফেলতে পারতো কেউ? না, অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করত। তবুও যদি মানুষ তাকেই দোষী ভাবে, তবে মেনে না হয় নিবে সেই দোষ। চিত্রার মনের ভুল ভাবনার কার্তুকাজকে ভেঙে গুড়িয়ে দিল বাহার। হাতে চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার কি সেসব শুনে নিজের উপর ঘৃণা জন্মেছিল রঙ্গনা? এমন পরিস্থিতি বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবনে তো আশা ছাড়াই কত কিছু হয়। ছোট্ট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা স্বাভাবিক না বাহার ভাই? বাহার হাসল। চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। এই প্রথম বোধহয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও স্নেহের হাতে, কোনো লোভ লালসাবিহীন। অতঃপর মিষ্টি করে বলল, অস্বাভাবিক সেটা। তুমি নিজেকে কেন ঘৃণা করবে? তোমার বরং বুক ফুলে একটা ভীষণ শ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী, সে কোত্থেকে আসছে, কিংবা তার পরিচয় সব ভুলে যাও। মনে রেখো, সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছপা হননি। এই যে সে তোমায় অন্য কারো কাছে দিয়েছিল, তোমার কি মনে হয় তার উপর কম ঝড় গেছে এর জন্য? তাকে কি না সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। একটা কথা শুনেছ, জন্ম হোক যথাতথা, কর্ম হলো আসল। তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দিবে, তোমার জন্ম পরিচয় তখন মরিচিকা। চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনল এই ছন্ন ছাড়া লোকটার কথা। মানুষটা কতটা গোছানো কেউ বুঝবে তার বাহ্যিক আবরণ দেখে? চিত্রা লম্বা এক নিঃশ্বাস নিল, শুদ্ধতম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। বাহারও ঘাড় কাত করে উঠে দাঁড়ালো। একটা রিক্সা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে। বাহারকে উঠতে না দেখে অবাক হলো চিত্রা। কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসবো। বাহারের উত্তরে কুচকানো কপাল আরও কুচকালো। অবাক কণ্ঠে বলল, আমার সাথেই চলুন। হেঁটে আসার কি দরকার? আজ আমি আপনাকে বাড়ি অবধি না হয় নিয়ে গেলাম, কোনো একদিন আপনি পুরো শহর ঘুরবেন। চিত্রার কথায় বিশেষ হেলদোল দেখা গেল না বাহারের। পকেটে দুহাত গুজে কোকড়ানো চুলগুলো দুলিয়ে বলল, আমি হিমু নই রঙ্গনা, আর না তুমি রূপা। আমরা আমাদের মতনই। আমি এক দরিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়া কলে ঝলসে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলে হয়তো পৌঁছানোর পদ্ধতি ভিন্ন, তাতে ক্ষতি কে? শেষ অবধি যদি সন্ধি হয়, রাস্তা তবেই ব্যাপার নয়। চিত্রার দিক থেকে নজর সরিয়ে বাহার একেবারে হাঁটা ধরল সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সেই বাহারের দিকে। লোকটা যদি একটু পিছে ফিরে তাকায় সে আশায়, কিন্তু তার হলো কই? লোকটা তো আর তাকালো না।
সবসময় চিত্রার আশা ভেঙে দিতেই লোকটা প্রস্তুত। চিত্রা ছোট্ট শ্বাস ফেলল। থাক, সবার গল্পের বিবরণ এক হলে সমস্যা। থাক না, বাহার রঙ্গনার গল্প কিছুটা অন্যরকম, ক্ষতি তো আর নেই। আজ ৮ম দিনে পদার্পণ করলো মুনিয়া বেগম ছাড়া সওদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজেছে, নুরুল সওদাগর খুঁজেছে, তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবে। আপন বলতে এই স্বামীর বাড়ি ছিল। ওনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা চললো, কিন্তু কেউ খোঁজ দিতে পারল না মুনিয়া বেগমের। চিত্রারও চোখ মুখ ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করত অতটা যত্ন আর কেই বা করবে। মুখে ছোট ছোট ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মায়া মুখখানার দিকে তাকালে কেমন হাহাকার করে ওঠে বুক। অন্যদিকে ওহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নওশাদ ছেলেটা প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময়ও দেয়। হঠাৎ রাস্তায় কোথা থেকে যেন এসে হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরের খাবারের তোড়জোড় চলছে। ওহি, চাঁদনি, অনয়, জুনায়েদ, আফজল সওদাগর, লতা বেগম সবাই খেতে বসেছে। রোজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারিটার বাটি টেবিলে এনে রাখলো। চিত্রার হঠাৎই দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন। হুটহাট বলে বসে না ভেবেই কত আবদারের কথা। যেমন আজই মাছের মাথাটা দেখে নিষ্প্রাণ চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচি আম্মা, আমায় কিন্তু মাথা দিবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসল। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছপ্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল। চাঁদনি চিত্রার পাশে বসেই খাবার খাচ্ছিল। রোজা সওদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদরের স্বরে বলল, তোর আপার তো একটু বেশি পুষ্টি লাগবো ক। হ্যাঁ তো, এখন দুজনের খাওন খাইতে হইব, তাই না? আমি তোরই বড় টুকরাটা দিব, মাথাটা তোর আপা খা, কেমন? চিত্রার হুট করে কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করলো না। এটা হওয়াটাও তো স্বাভাবিক। সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, না না চাচি আম্মা, তুমি আপারই দাও। আমি দেখেছো কেমন ব্যাককেলের মতন আবদার করলাম। হ্যাঁ, এখন তো বড় আপারই ভালো খাবার প্রয়োজন। তুমি ঠিক করেছো। কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথাটা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে দিতে বলল, আম্মা, আপনিও না আমাকে কখনো খেতে দেখেছেন মাথা? সব সময় তো চিতাবাঘই খায়, মেয়েটার পছন্দ। আপনিও না অদ্ভুত। হ খাবে কেমনে তোরা? তোদের চাচি তো চিত্রাকে সবসময় দিত। চিত্রা খাবে বলে কি তোরা খেতে পারবি না? সবারই তো হক আছে। রোজা সওদাগরের উত্তরটা কেমন মুখ ঝামটি মারল। রসকসীন কণ্ঠ। চিত্রা বড় আপার হাতটা ধরে ফেলল। খুব কষ্টে কান্না গিলে বলল, আপা দিও না গো, কারো হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধ নীরবতা। সবাই কেমন ফ্যাল আহম্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলু ভাজাটুকু দিয়েই পরের ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগর তাকে মাছ আর সাধল না, বরং বড় টুকরোটা সে তার মেয়ে জামাই থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মিলে দেখলো এই স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রার 2 লোকমা ভাত গেলে কোনো মতে উঠে দাঁড়ালো। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না। এই খাবার যেন বিষের চেয়ে বিষাক্ত মনে হলো। জুনায়েদও আর মাছ ছুঁয়ে দেখল না। শাশুড়ির একচোখা কাহিনী নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাবার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদগদ কণ্ঠে ডাক দিতেই তাচ্ছিল্য হাসি দিল জুনায়েদ। বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, যা খাওয়ালেন পেট ভরে গেছে। আপনার মেয়েকে না হয় আমার ভাগের মাছটাই দিয়ে দেন, আমার হকের জিনিসের প্রতি অত টান নেই। মাছ পাতে তুলল না ওহিও। অপমানে গা শিরশির করে উঠল রোজা সওদাগরের। সে মুখ বাঁকিয়ে বলল, ঘরের চেয়ে পরের টান বেশি এবারে মানুষের। চিত্রা তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথায় ডুকরে উঠল সে, ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আধার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণ বিচূর্ণ। এবাড়িতে কেমন যেন বদলের সুর দেখা দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে তার বাকি রইল না।
রাতের কালো আকাশে যেন বিরহের ছাপ। তাদের নিশ্চুপতা রাতকে করেছে আরও গম্ভীর। চিত্রা ছাদের গাছগুলোতে সযত্নে পানি ঢালছে। সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না, কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো তাকে বেরিয়ে অন্যরকম কিছু করা উচিত। চিলেকোঠার ঘর থেকে বাহার ভাইয়ের গুনগুনিয়ে গাওয়া গানের শব্দ আসছে। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারুণ পরিবর্তন হয়ে গেল এই 1 মাসের মাঝে। সময় বদলাতে সত্যিই সময় লাগে না। শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে। শক্ত ও গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকালো চিত্রা। গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর। চিত্রা তপ্ত শ্বাস ফেলল, ক্লান্ত কণ্ঠে বলল, বাহার ভাই, ভাঙা মানুষকে আর না ভাঙলেও তো পারেন, আমি ক্লান্ত। চিত্রার কথায় বাহারের তেমন পরিবর্তন দেখা দিল না, তবে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা সে শব্দ শুনে হতাশার এক শ্বাস ফেলল। এহেন সময়ে এমন উদ্ভট উচ্চারণ বাহারের থেকেই আশা করা যায়। মানুষটা তো বরাবরই এমন, রাগ করে আর লাভ কি। চিত্রাকে চুপ থাকতে দেখেও হেলদোল দেখালো না বাহার, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, বুঝলে মেয়ে, এ জীবনে এত দ্রুত ক্লান্ত হতে চলবে না। তোমার তো সবই বাস্তবতা শুরু। যত্নে করা ননির পুতুলের ন্যায় শরীরটাকে এখন বহু ঘাত প্রতিঘাতের লড়াই চালাতে হবে। তৈরি তো? এসির তো কেবল হাত পুড়িয়েছিল, বাহারটা এখন প্রায় অকেজো। কে জানতো বাস্তবতা নামক এসিটা আমায় পুরাবে। চিত্রার কথায় চরম বিধ্বস্ততার আভাস। দীর্ঘশ্বাসের হাহাকারে নিস্তব্ধতা ভয়ঙ্কর হলো। বাহার ছাদের রেলিংয়ের ওপর উঠে বসলো। লোকটার কি কোনো ভয় ডর নেই? এমন গা ছাড়া ভাব নিয়ে কীভাবে থাকতে পারে মানুষ? তোমার আম্মু কোথায় যেতে পারে বলে তোমার মনে হয়? আমি তো জানি না। বুঝ হওয়ার পর আম্মুকে কোথাও যেতে দেখিনি তার কলেজ ছাড়া। কিভাবে বুঝবো বলুন? চিন্তা করো না, ফিরে আসবে সে। আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগে ফিরুক সে। আমার বড্ড ভয় লাগছে বাহার ভাই, মানুষের বদল কেমন ভয়ঙ্কর। চিত্রার কথায় বাহার হাসল। স্বচ্ছ চোখের পাতায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা। বাহার ভাইয়ের চোখে এই জলরাশিটা বড্ড বেমানান। বাহার ভাই হলো পাহাড়, যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে। সে পাহাড়ের বিধ্বস্ততা মানায় না। নিচ থেকে দোয়েল ছুটে এলো ছাদে। চিত্রা এবং বাহারের মাঝে তখন নীরবতা। কি যেন ভাবনা ওদের। সেই নীরবতার জালকে ছিঁড়ে দিয়ে আগমন ঘটল দোয়েলের। ধীর কণ্ঠে বলল, চিত্রা আপা, বড় চাষি আপনার নিচে যেতে বলছে। রাতের রান্নার আয়োজন আপনারই করতে বলছে। বড় চাষির নাকি শরীর ভালো লাগছে না। চিত্রা তাজ্জব হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে। দোয়েলের বলা কথাটা তার বিশ্বাস হলো না। মনে হলো সে ভুল শুনেছে হয়তো। যে মেয়ে 1 গ্লাস পানি তুলে খায় না, সে কিনা এতগুলো মানুষের রান্না করবে। চিত্রা হতভম্ব অবস্থা দৃষ্টি এড়ায়নি বাহারের। সে পা ঝুলাতে ঝুলাতে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, মেয়ে, তুমি ঠিকই শুনেছ। এত অবাক হচ্ছে যে? এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে, মাথা ব্যথা বাড়বে, শরীরের অসুস্থতা বাড়বে, সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা। সাবধানে থেকো মেয়ে। পৃথিবীতে সকল মানুষই খারাপ, তবে কেউ কেউ প্রশংসা পাওয়ার লোভে, সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না। তোমার বড় চাচির সুযোগ পেয়েছে এখন, এবার খোলস বদলানোর পালা। চিত্রা কেবল শুনে গেল বাহার ভাইয়ের কঠিন থেকে কঠিন সত্য কথাগুলো। সত্যিই মানুষ তবে খোলস বদলায়। সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি। ভ্যাটিকান সিটিতে আজ অবনী বেগমদের শেষ দিন। এই তো একটু পর তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে। এরপর ভুলে যাবে সেই ভ্যাটিকান সিটিকে। এই ভিন দেশে অবনী বেগমকে দান করেছে অগাধ বিশ্বাস ভাঙার যন্ত্রণা। এই ভিন দেশকে সে আর মনে করবে, সে আর ফিরে চাইবে না এইদিকে। ভুলে যাবে সব যা আছে মিছে কলরব। ভুলে গিয়ে যদি ভালো থাকা যায় তবে ভুলে যাওয়াই শ্রেয়। এয়ারপোর্টে অপেক্ষারত অবনী, অধীর আগ্রহ তার উড়ে যাবার। এদেশে আর যে টিকছে না মন, অনুভূতিদের ভোতা যন্ত্রণায় দিবানিশি যে জ্বলাচ্ছে, তা আর সে নিতে পারছে না। এদেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবে সে যন্ত্রণার। এয়ারপোর্টের ফর্মালিটি মিটিয়ে আমজাদ সওদাগর এসে বসলেন অবনী বেগমের সাথে। চেরিকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য। প্লেন ছাড়তে এখনও প্রায় ঘন্টা দেরি আছে। অবনী বেগম তাকালো আমজাদ সওদাগরের দিকে। লোকটা কী নিয়ে যেন কয়েকদিন যাবৎ চিন্তিত। কেমন অস্বস্তি দেখা যায় মানুষটার মুখ জুড়ে। অবনী বেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সওদাগর বিব্রত বোধ করল। কিঞ্চিত হেসে বলল, কিছু বলবে? আমজাদ সওদাগরের প্রশ্নে বিপরীতে প্রশ্ন ছুড়ল অবনীও। তুমি কিছু বলতে চাও? অবনীর প্রশ্নে আমজাদ সওদাগরের অস্বস্তি বাড়ল।
সে যে কিছু একটা বলতে চায় তা তার মুখ দেখেই আন্দাজ করা যাচ্ছে, অথচ বলতে পারছে না। অবনী বেগম হয়তো আন্দাজ করতে পারলো আমজাদ সওদাগরের না বলা কথাটা, অতঃপর ক্ষীণ হাসলো, ভারী কণ্ঠে বলল, আজ তোমাকে একটা সত্যি কথা বলি আমজাদ, অনেক বছর পুষে রাখা নিচে এক আবরণ আজ ছিঁড়ে ফেলি। আমজাদ সওদাগর অবাক হলেন অবনী বেগমের কথায়, ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, কি কথা? এই যে আমি তোমার মেঝো ভাইয়ের প্রাক্তন, এই কথাটার পিছের ইতিহাস জানাতে চাচ্ছি। আমজাদ সওদাগর বিস্ফোরিত নয়নে অবনী বেগমের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় এই কথাটা সে আশা করেনি, আর এই বিষয়ে তাদের পরিবারে কখনো খোলামেলা আলোচনা হয়নি, তাই এমন আলোচনা যে কশ্চিনকালেও হতে পারে তা তার ভাবনার বাহিরে ছিল। অবনী বেগম আমজাদ সওদাগরের হতভম্বতা দেখে কিঞ্চিত হাসল, বেশ আরাম করে বসে বলল, তোমাদের পরিবারে এসেছিলাম মনের পুষে রাখা ক্ষোভ নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমাদের প্রতি বেড়ে গেল মায়া, আর আমার ক্ষোভ যে কতটা ভিত্তিহীন ছিল তা বুঝতে শুরু করলাম। তবে হয়তো আজ এসব কিছু বলা অহেতুক, তবে মনে হচ্ছে জীবনের এই পর্যায়ে এসে এই সত্যিটা তোমার জানা উচিত। কিছু অনুশোচনা তোমাদেরও থাকা উচিত ভুল ভাবার জন্য। আমজাদ সওদাগরের অবাকের পাল্লা ভারী হলো, বিস্মিত কণ্ঠে বলল, কি বলতে চাচ্ছ? যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমিও প্রস্তুত হও। আমার জীবনে মুমূর্ষু অতীত, সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেড়েছে। দিনের বেলা তো কাঠফাটা রোদ, আর রাতে হতো তুমুল ঝড়। চারদিকে পানি বেড়েছে, সেই পানি দিয়ে আসতো জলদস্যু। তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসার আসে, টহল বসানো হয় জায়গায় জায়গায়। তখন আমি ছিলাম 15-র কিশোরী। এই গ্রাম ও গ্রাম দাপিয়ে বেড়াতাম। একদিন দুপুরে কাঠফাটা রোদ্দুরে দেখা হয় আমার জীবনের সর্বনাশা পুরুষের সাথে। কিশোরী মন তখন সে অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন কেঁপে উঠল। সে প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু, যা কখনো আমি এর আগে অনুভব করিনি। এক দুপুরে সে অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয়ে কেঁদে দেওয়ার উপক্রম। লোকটা কি সুন্দর করে আমাকে কাঁদতে না করলো, কি সুন্দর তার কথা। কিন্তু ভয়টা এতই চেকে ধরেছিল যে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার। ঘরে আব্বা একা মানুষ, আমার তখন ধুম জ্বর। মধ্যরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা। তখন গ্রামে তো তেমন ডাক্তার ছিল না। জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম। বাহিরে তুমুল ঝড়, তন্মধ্যে বাহির থেকে গাড়ির শব্দ পাওয়া গেল, যা তুমুল বৃষ্টির ছাট পেরিয়ে শোনা গেল। বাবা ছুটে বাহিরে গেলেন। আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলব অবস্থা। ঝাপসা চোখে দেখলাম দুপুরে সে অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এসেছে। পাশে আরেকজন অফিসারও। দ্বিতীয়বার লোকটিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমাদের সদরের হসপিটালের আমি ভর্তি। চারপাশে রোদের ঝিলিক। জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম। আমাকে সে পুলিশ অফিসারই হসপিটালে নিয়ে এসেছে গাড়ি দিয়ে। সারা রাত সে এখানেই ছিল। বাবাকে অনেক সাহায্য করেছে। কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো। কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না। এই লম্বা চওড়া লোকটাকে দেখলে বুকে ভয় হতো। হসপিটালে আমি 3 দিন ছিলাম। লোকটা 3 দিন রাতে এসে দেখে যেত। আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম, যেন তার চোখে চোখ পড়লে আমি শেষ হয়ে যাব। আমার 15 বছরের জীবন তখন ততটাও মজবুত ছিল না। 3 দিন পর বাড়ি ফিরলাম। শরীর সুস্থ হতেই আবার আমার ছোটাছুটি শুরু, গ্রামে চড়ে বেড়ানো শুরু। কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে থাকতাম। একদিন দুপুরে পুকুরে নেমেছি আমাদের গ্রামেরা ছেলে মেয়েদের সাথে। বাবা পাশের মাঠ থেকে চিৎকার চেঁচামেচি করছে যেন উঠে যায় পুকুর থেকে। কিন্তু কে শুনে কার কথা? আমি তো আমার দুষ্টুমিতে মত্ত। হুট করেই তখন সে চিরপরিচিত গাড়িটা এসে থামলো। ছেলে মেয়ে সব পুকুর থেকে উঠে দৌড়। আমার আবার তৎক্ষণাৎ বুদ্ধি কম আসে মাথায়। যতটুকু বুদ্ধি এলো ততটুকু কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম। কিন্তু কতক্ষণ আর শ্বাস আটকে রাখা যায়? আমারও হলো বেহাল দশা। দম আটকে দ্রুত উঠে গেলাম। উঠতেই চোখে পড়ল পুলিশ বাবুর দিকে। সে বুকে হাত গুটিয়ে আমার দিকে তাকিয়ে আছে।
প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো। মানুষটার মুখটা দেখলে আমার যেন কি হয়ে যেত। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল। তার রাশভারী কণ্ঠে শরীরের প্রতিটা নিউরন কেঁপে উঠল। বাবা ছাড়া আমি কারোর ধমকে ভয় পেতাম না, অভিমান তো করব দূরের কথা। অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে। অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে। বাবার পরেই দ্বিতীয় পুরুষ যার উপর আমার অভিমান হলো। এরপর দিন গড়াতে লাগলো। লোকটা আর তার বন্ধুকে দেখতাম প্রায়। আমাকে দেখলে পুলিশ বাবু তার রাশভারী কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতেন। কি সুন্দর হাসতেন। আমি কেবল অপলক তাকিয়ে দেখতাম। বাবা বলতো আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র। আমি মনে মনে ভাবতাম পুলিশবাবু সেই রাজপুত্র হলে খারাপ হবে না। আবেগের গাছে তখন ভালোবাসার ফুল ফুটলো। ওরা দুই বন্ধু গ্রামে বেশ সুনামও কামালো। ওরা আসার পরে কমে গেল ডাকাতির প্রকোপ। ওনার সাথে আমি প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ হয় এক ঘটনায়। আগে তো দূর থেকে দেখতাম, হাসতাম। সে ঘটনার পর আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল। আমার এক বান্ধবীকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইলে সে মানুষ প্রতিবাদ করেন। আমার বান্ধবী আবার পড়াশোনা করত। পুলিশবাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নেন। এরপর থেকে মানুষটার প্রতিটা কাজে আমি মুগ্ধ হতাম। আমার সাথে তার সম্পর্ক একদম কাছ থেকে কাছের হয়ে গেল। মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশবাবু আর তার বন্ধুর জন্য নিয়ে যেতাম। দুই বন্ধু কত তৃপ্তি করে খেত। এমন করে বছর পেরোলো। পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা। সবাই জানতো পুলিশবাবুর সাথেই আমার বিয়ে হবে। কিন্তু কথা থামালো অবনী বেগম। আমজাদ সদাগরের তখন হাত পা কাঁপাকাঁপি অবস্থা। যে সত্যের মুখোমুখি সে আজ হয়েছে তা না জানতে পারলে যে নিস্তার নেই। সে উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু কি? অবনী বেগমের দীর্ঘশ্বাসে ভারী হলো বুক। চোখে টলমল করে উঠল সেই অতীত। বাবার বিষ খাওয়া শরীর যা কাদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে। কি বিভৎস সেই স্মৃতি, কি বিশ্বাসঘাতক মানুষ। এয়ারপোর্টের বিচ্ছে শোরগোল। একটু পরপর ফ্লাইট ছাড়ার ঘোষণা। অবনী বেগমের চোখে টলমল অশ্রু। আমজাদ সওদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছে। অধৈর্য কণ্ঠে বলল, কিন্তু কি বলবে তো? আর ওই পুলিশ অফিসার কি মেজো ভাই সাহেব ছিলেন? তুমুল কান্নার বেগের মাঝে হাসি এসে পড়ল অবনী বেগমের। আহারে, তার আর্তনাদ ছুঁতে পারল না কাউকে, বরং সন্দেহ ও পরিষ্কারের জন্য উন্মুখ মানুষ। বেশ বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চোখ বন্ধ করলেন। অতঃপর বলা শুরু করলেন, তখন সময়টা বর্ষাকাল। হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ছেলে মেয়ে নেশে আসক্ত হয়ে যাচ্ছিল। চুরি, মারামারি, হানাহানিতে গ্রাম উত্তপ্ত। আমার সাথেরই কত বন্ধু এই নেশে আসক্ত হয়ে যাচ্ছিল। এক অরাজকতার সৃষ্টি হলো। এই নেশা কে বা কারা প্রচার করছে তার সন্ধান পাচ্ছিল না কেউ। নতুন আরও পুলিশ অফিসারের আগমন ঘটল। আমিও ততক্ষণে বাড়ন্ত শরীরে বেশ বড়সড় হয়ে গেলাম। কোনো বিয়ের সম্বন্ধ আসতো না, কারণ সবাই জানতো আমার সাথে পুলিশ বাবুরই সম্পর্ক। হয়তো বেশ গভীর, শারীরিক আর কি, কিন্তু তেমন কিছুই ছিল না। সে আমার হাত ধরেছিল দু একবার, এর বেশি কিছুই না। কিন্তু মানুষ তো বারবারই বেশি ভাবতে পছন্দ করে। বাবা তখন ওনাকে বারবার চাপ দিত, বিয়ে করার প্রস্তাব দিত। উনি বলতো ওনার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে। আমারও হুড়মুড় করে শরীর বাড়ল। কিশোরী থেকে নারীতে পরিবর্তন হচ্ছে। গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করলো। রাস্তায় বের হওয়ায় বিপদ হয়ে গেল। ঘরে সারাদিন পড়ে থাকতাম, দিন গুনতাম সে বোধহয় আসবে। কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হলো। বর্ষার এক মাঝামাঝি সময় হুট করে সে একেবারে উধাও হয়ে গেল। তার বন্ধুর কাছে ছুটে গেলাম, খোঁজ দিতে পারল না সে। আমি কেঁদে কেটে একাকার। গ্রামের মানুষ ততদিনে আমাকে কলঙ্কের কালি লেপে দিয়েছে। আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গিয়েছে। বাবার অবস্থাও করুণ হতে লাগলো। আমি হাসি খুশি, বাবারটাও নীরব হয়ে গেল। আমি কেবল ফ্যাল ফ্যাল করে দেখতাম সে নীরবতা। কাকে জানাবো সেই কষ্টের কথা? তখন আমার কেউ ছিল না। অতঃপর তার বন্ধু আমাদের ভরসা দিয়ে খুঁজে নিয়ে আসবে জানায়।
কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায়। অতঃপর তার বন্ধু অনেক খোঁজ খবর করে জানতে পারলো তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে। পুলিশবাবু এর পর থেকেই নিরুদ্দেশ। আমার তখন হাউমাউ করে কান্না, লোকটা গেল কোথায়? আল্লাহর দরজায় 3 বার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে। অতঃপর বর্ষার শেষের দিকে এক দিনের কথা। আমি ভর দুপুরে ঘুমিয়েছিলাম। বাহিরে ঝড়ঝড়ে রোদ। গ্রামের এক ছেলে এসে খবর দিল তার দেখা নাকি পাওয়া গেছে, আমার পুলিশবাবু নাকি ফিরে আসছে। আমি সেই ভর দুপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম। গ্রামের মাঠে তখন তুমুল ভিড়। থানায় সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে। কত বড় বড় মানুষ, কত অফিসার। আমি আমার পুলিশবাবুর দিকে তাকাতেই থমকে গেলাম। শরীরে কালো পোশাক, চেহারা একেবারে ভেঙে গেছে, চোখগুলো কেমন ভেতরে চলে গেছে, মুখ ভর্তি চাপদাড়ি। মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে। পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী। পরিবার মারা যাওয়ার শোকে সে এই কালো দুনিয়ায় চলে গিয়েছে। সৎ থেকে তো পরিবার হারাতে হয়েছিল, অসৎ হয়েছে তাই। গ্রামের নেশার প্রবেশও সে করিয়েছে। আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা। ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছা পূরণ করা হয়, কিন্তু মানুষটা আমাকে একবার ছুতে চেয়েছিল। সেই ইচ্ছেটা ওরা পূরণ করতে দেয়নি। আমি কত কাঁদলাম, হাউ মাউ করে কাঁদলাম। আমার কান্না ওদের হৃদয় অবধি পৌঁছায়নি। আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ। বলেছিলাম আমরা অনেক দূরে চলে যাব, এই পাপিয়ার ডুবতে দিব না মানুষটাকে। ওরা শুনেনি। আমার এত যত্নের ভালোবাসা, আহা কি নিদারুণ তার বিধ্বস্ততা। মানুষটা আমাকে একবার ধরতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার শরীরে পরপর 6টা গুলি মেরে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। রক্তে লাল হয় আমার প্রিয় স্বজনবাদীর মাঠ। যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম, সে মাঠে পড়ে থাকে নির্লিপ্তভাবে আমার পুলিশবাবু। যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল, তার লাশ সেদিন দেশদ্রোহী লাশ হিসেবে গণ্য হয়েছিল। আর তাকে গুলি করেছিল কে জানো? তার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ভাই নুরুল সওদাগর। আমায় চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশবাবুকে। ওরা পাষণ্ড। আমি হাউ মাউ করে কেঁদেছি, কি ব্যথা নিয়ে চিৎকার করেছি। মৃত্যুর পরও মানুষটা চোখ মেলে যেন অপলক চেয়েছিল আমার দিকে। আমি শেষবার ছুতেও পারলাম, দেয়নি ছুতে আমায়। তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল, কিন্তু আমি আজও ভুলিনি সে ভয়াবহতা। আমার মানুষটার এ দশা আমি আজও ভুলিনি। প্রকৃতি আমার সবটা নিয়েও ক্ষান্ত হয়নি। যখন আমি গুটিয়ে গেলাম শূন্যতায়, আমার বাবা আমার বিধ্বস্ত অবস্থা সহ্য করতে না পেয়ে বিষ খেয়ে সে মাঠে আত্মহত্যা করে, মানুষটা মারা যাওয়ার 3 দিনের মাথায়। সেদিন সন্ধ্যায় তুমুল ঝড়। আব্বা আমার ঘরে নাহি ফিরে। চিন্তায় চিন্তায় আমি মরিয়া। আব্বাটা ছাড়া যে আমার কেউ ছিল না এই দুনিয়ায়। অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল আব্বা আমার স্বার্থপর হয়েছে, আমায় এই গোটা দুনিয়ায় একা রেখে চলে গেছে। আমার বাবা বেইমান করেছে, আব্বা আমার বিশ্বাসঘাতক। ওরা কেউ কথা রাখলো না, কেউ আমার রইল না। ওরা শেষ করে দিয়েছিল আমায়। এই সবটা হারানোর যন্ত্রণার রাগ নিয়ে পড়েছিল তোমার ভাইয়ের উপর। সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল। অতঃপর প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে আমিও পা রাখলাম সওদাগর বাড়ি। এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল। অবনী বেগমের চোখে অশ্রুর ঢেউ। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে কান্নার দাপটে। আমজাদ সওদাগরের চোখেও দেখা গেল অশ্রুদের ভিড়। এতটা দুঃখ পুষে রেখে একজন মানুষ তার সাথে এত বছর ঘর করে গেল, অথচ সে টেরই পেল না, বরং মিছে ভ্রম নিয়ে করে ফেলেছে জীবনের চরম ভুল। এই ভুলের মাসুল আদৌ দেওয়া যাবে? তন্মধ্যেই অবনী বেগমের প্লেন ছাড়ার সময় হলো। চোখের জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে চড়িয়ে উঠে দাঁড়ালো। আমজাদ সওদাগর আমতামতা করে কেবল ডাক দিল, অবনী। পথিমধ্যে থামিয়ে দিল অবনী বেগম। মুচকে হেসে বলল, তুমি হয়তো যা বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতো ভেঙে দিবে। প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্টে জোড়া লেগেছি, দ্বিতীয়বার হয়তো আর পারবো না।
তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল, আমিও ভাঙতে চাইনি। ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে। আমি অভাগিনী তো চির কল্যাণী ছিলামই। তাছাড়া তুমি যেভাবে ধোঁয়াশা আমিটাকে আঁকড়ে নিয়ে ভালোবেসেছিলে, আমি ভুলেই গিয়েছিলাম ভালোবাসাও যে রং বদলাতে পারে। আজ তাই আফসোস করলাম। তুমিও না হয় একটু আফসোস করো। আমাকে সব খুলে বলতে না পারার আফসোস। আমাকে অনেক ভালোবেসেও কিছুটা কম ভালোবেসেছ, সে আফসোস। কিন্তু আফসোস থেকে যায়, অবসাদ জাগবে। আমায় এতদিন ভুলে গিয়ে খুশি ছিলে, আজকে থেকে না হয় প্রতিক্ষণ মনে রাখলে। আমি আজ একটু স্বার্থপর হলাম। কি সুন্দর তোমার মনে আফসোস জাগালাম। ভালো থেকো, কেমন? আমজাদ সওদাগর কেবল তাকিয়ে রইল অবনী বেগমের যাওয়ার পানে। সত্যি হয়তো সে অনেক ভালোবেসেও কোথাও একটা ভালোবাসতে পারেনি। সত্যি বলতে এক জীবনে হয়তো অনেকটা ভালোবাসা কাউকেই দেওয়া যায় না। আজ সূর্য তার উত্তপ্ততা দুহাত ভরেই উজাড় করেছে বেকার যুবকদের জ্বালিয়ে দেওয়ার নামে। পথে ঘাটে চাকরির খোঁজে হন্তদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলা সূর্য মানুষের মতন কঠোর হয়েছে। উত্তাপে সে ঝলসে দিতে চাচ্ছে বেকারদের দূর দূরান্তে হেঁটে যাওয়ার শক্তিকে। তবে বেকাররা সূর্যের চেয়েও তেজি হয়। মাথা বেকারত্বের যে বোঝা, এই বোঝার চেয়ে আরও বেশি কঠিন তাদের কাছে কিছুই মনে হয় না। পেটে ক্ষুধা, পকেটে বাবার ওষুধের লিস্ট, হাতে প্রেমিকার বিয়ের কার্ড, মাথায় দায়িত্বের ভারী বস্তা, এসবকে ছাড়িয়ে যেতে পারে না সূর্যের তেজ। চাকরির 6 নম্বর পরীক্ষাটাও আজ দিয়ে দিল বাহার। মাঝে সে অনেক ছোটাছুটি করেছে একটা চাকরির জন্য। কত রাত ঘুমিয়েছে ফুটপাতে। রাতের রাস্তার ভয়ঙ্কর শীতলতায় বুকে বেঁধেছিল নিউমোনিয়ার সংসার। তবুও সে থামেনি। এখানে ওখানে যোগ্যতার বটবৃক্ষ ঝাঁকিয়ে করেছিল চাকরির সন্ধান। অথচ বাহার তখন জানতই না টাকার তৈরি এই অযোগ্য শহরে যোগ্যতা কেবল নিরেট, নিশ্চুপ, মূল্যহীন পরিত্যক্ত কবর। আজ বাহার তা জানে। তবে আজ তার একটা চাকরির জন্য তেমন একটা হাহাকার নেই। বেকারত্ব তো সব কেড়েছে। এখন বেকারত্বের হাহাকার বাহারের ভেতর ছুঁতে পারে না। চাকরির চিন্তায় আজকাল তার আর রাত জাগতে হয় না। তবে আজ হুট করে মনে হলো চাকরি তার প্রয়োজন। পায়ের নিচের একটা শক্ত ভিত্তি প্রয়োজন। মানুষের হয়ে জন্ম নিয়ে বেকারত্বের অভিশাপে কুকুর বিড়াল হয়ে বেঁচে থাকাটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আর একজন পুরুষের ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর। মাথার উপরে রোদের প্রখরতা, ঘামে ভিজে গেছে শরীরের খুব সস্তার টি-শার্টখানা, এলোমেলো ঝাঁকড়া চুল লেপটে গেছে পরম অবহেলায় কপালের মধ্যেখানে, সিগারেট ঝলসানো ঠোঁটগুলো আর গালে চাপদারির অবাধ বিস্তারে বাহার ভাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নিদর্শন লাগছে, যাকে দেখতে দেখতে কাটানো যাবে শত সহস্র যুগ। হুট করে প্রচণ্ড পথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না। সে হাঁটছে, তার তালে তালে তাল মিলিয়ে একটা ছায়াও হাঁটছে, বিরাট ছায়া। বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই দেখলো কাঁচ সমান চুলগুলো ঝুটি করে খুব সাদামাটা পোশাকে কি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা। কপালে অবস্থানরত ভ্রুদয় আপনা আপনি কুঁচকে গেল বাহারের। অবাক কণ্ঠে সে প্রশ্ন ছুড়ল, এই যে মেয়ে, এখানে কি? চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডান হাতে ধরে রাখা রঙিন ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রোদের মাঝে ছায়া হতে এসেছি। এই যে গরম আমাকে কেমন নাজেহাল করে দিয়েছে, তা তো আমার মোটেও ভালো লাগে না। রোদ ভালো। রোদের শোক ভুলে যাওয়ার ঔষধ থাকে। অতিরিক্ত রোদ মাথা থাকলে শোক তখন মস্তিষ্কে বিচরণ করতে পারে না। কিন্তু আমরা বরাবরই শীত পছন্দ করি, অথচ শীতলায় শোক গাঢ় হয়। যারা অতীব বিষণ্ণতায় ভুগে তাদের উচিত 4 দিন রোদের দাবানল সহ্য করে পথ থেকে পথান্তরে ঘুরে বেড়ানো। আচ্ছা বাহার ভাই, এত মানুষের ভিড়ে যেমন হেলে দুলে হাঁটছেন, বিরক্ত লাগে না? এই হাজার মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব হয় কম। মনে হয় আমার মানুষ না থাক, অনেক মানুষ আমার আশেপাশে আছে। জীবনকে পজিটিভ অনুভব করাও, তবেই না বেঁচে থাকা সার্থক। চিত্রা একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল এই বেকার যুবকটার দিকে। কে বলেছে এই শহর কেবল অর্থের পূজারি? এই যে কিছু কিছু কিশোরীর মনে বেকার বাহার ভাইরাই তো এক রাশ প্রশান্তি। চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আর চোখে তাকালো বাহার। ফিচেল কণ্ঠে বলল, এভাবে তাকিও না মেয়ে,
দুর্বলতা হানা দেয়। আচ্ছা মেয়ে, তুমি আজকাল বুকের বাপাসটা ওকে চোখে দাও কেন? হ্যাঁ তাই কেন তবে বিচরণ? বাহারের প্রশ্নেই লজ্জায় লাল হলো চিত্রার মুখ। বাহার ভাই দারুণ অস্বস্তি দিতে জানে। হাঁটতে হাঁটতে পথিমধ্যে বাদামু খেলো দুজন, ভাগাভাগি হলো আরও কিছু অনুভূতি। অষ্টাদশীর জন্য এই যেন ঢের। অবনী বেগম দেশে ফিরেছেন 5 দিন হতে চলল। স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রায় সে ফিরে এসেছেন। ভিন দেশে যা চোখে দেখেছে তা সে ভিন দেশেই যেন রেখে এসেছে। সে খবর কাউকে জানায়নি, সে কাউকে না। বাড়িটাতে আবারও কিছুটা গমগমে ভাব। কেবল মুনিয়া বেগমের শূন্যতাটা হুটহাট বেশ অনুভব হচ্ছে। এত খোঁজখবর করেও মানুষটার কোনো খবর পাওয়া গেল না। চৈত্রের গল্প যেমন বৈশাখে হাওয়ায় মিলিয়ে যায়, তেমন মিলিয়ে গেল মানুষটা। কতগুলো দিন মানুষটা ছাড়া দিন কাটাচ্ছে সওদাগর বাড়ি। রান্নাঘরে রান্নায় ব্যস্ত অবনী বেগম, তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা। ওহি আপা ভার্সিটিতে গেছে, না হয় সেও সাহায্য করতো। আজকাল রোজা সওদাগরকে রান্নাঘরে তেমন দেখা যায় না। বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপট যেন পেয়ে বসেছে তাকে। না চাইতেও সবটা কেবল তার ইশারাই হচ্ছে। আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হলো চিত্রা। হুট করে চোখের বালি হয়ে গিয়েছে সে। রান্নাঘরের ভয়াবহ রকমের গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। ছোট মুখটা কেমন শুকিয়ে গেল। মাহীনতার অভাব যেন তার পুরো মুখমণ্ডলে বিস্তার করছে। বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ দোয়েলের মায়া লাগলো চিত্রার জন্য। এই কিশোরী দোয়েল বেশ মায়া মায়া কণ্ঠে বলল, চিত্রা আপা, আপনি ঘরে গিয়ে একটু গোসল করেন। কেমন ঘামায় গেছেন? আমি তো আছি এখানে, শাশুড়ি আমি আগায় পিছাই দিব মনে। অবনী বেগমও চুলোয় খুন্তি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো। শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার। অবনী বেগমও আদুরে স্বরে বলল, হ্যাঁ চিত্রা, যাও তোমার ঘরে গোসল করো। গরমে কি অবস্থা হয়েছে তোমার? রান্নাঘরে এই জন্য আসতে না বলি, যাও যাও। চিত্রা পেঁয়াজের শেষ টুকরোটা কাটতে কাটতে বলল, এই তো যাচ্ছি, আর একটু। অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেললেন। বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা সে বেশ সূক্ষ্মভাবে খেয়াল করেছে। আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে নির্দ্বিধায়। একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে পারছে না রোজা সওদাগর। ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ। এই লোভে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। পেয়ালগুলো সুন্দর করে কেটে ছোট্ট চাচির সামনে রাখল চিত্রা। অবনী বেগম মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না চিত্রা, তোমার আম্মু ফিরে আসবে। সে তোমাকে 1 মিনিটও চোখের আড়াল রাখতে পারতো না। হয়তো অভিমান হয়েছে খুব, তাই এতদিন যাবত তোমার থেকে দূরে। অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেতেই অষ্টাদশীর প্রগাঢ় অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে বের করতে দিল না। বরং অমলিন একটা হাসি দিয়ে বলল, মা হয়তো দূরে আছে, কিন্তু আমি সবসময় অনুভব করি তাকে। তুমি চিন্তা করো না চাচি, আমি ঠিক আছি। অবনী বেগম আর কিছু বলার আগে চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করলো। দীর্ঘশ্বাসে ভারী হলো পরিবেশ। হাসি খুশি পরিবারটা আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ ঠেলে। ঝিম ধরা ভারী সন্ধ্যা, বৈরী তার বিবর্ণ বাতাস। ওহি কাঁধের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হাঁটছে। আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য। মেয়েটার হাতে টাকাও বোধ হয় নেই, ওহি দিতে চাইলেও নেয় না। হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করে সে। কলেজ বাসা থেকে কাছেই, রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায়, হেঁটেও আসা যায়, কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে, গাড়ি ছাড়া উপায় নেই। চিত্রার আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না, বমি করে ভাসিয়ে দিত। অথচ আজ এই মেয়েটা নির্দ্বিধায় আসা যাওয়া করছে সে বাসায়। চিত্রার প্রতি এমন অন্যায় নীরব প্রতিবাদে ওহিও বাড়ির গাড়ি ব্যবহার করা ছেড়ে দিয়েছে। ওহির 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সারা রাত দিন পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না। পরীক্ষা হলে গেলেই সে যেন সব ভুলে যায়। কি একটা অবস্থা! এই যে মিস, শুনেন প্লিজ। পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন ঝংকার তুলল। ওহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটেই চঞ্চল হয়ে উঠল। কপাল কুঁচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে। পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে। নীল রঙের পাঞ্জাবি পরার সুন্দর নওশাদ খুব দ্রুত এগিয়ে এলো, ওহির পাশাপাশি এসে দাঁড়ালো। মুখে তার বিরামহীন সেই হাসিটা, কণ্ঠে মধুরতা। পাশে এসে দাঁড়িয়ে মিষ্টি হাসি বজায় রেখেই বলল, পরীক্ষা কেমন হলো শুনি?
ওহির চোখে মুখে তখন আধার করা বিরক্তি, কণ্ঠ ঝাঁঝালো করে সে উত্তর দিল, আপনাকে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে বলেই তো জিজ্ঞেস করা। নওশাদের স্বাভাবিক উত্তরে ওহির চোখে মুখে ধরা দিল বিস্ময়। লোকটা পাগল টাগল নাকি? ঝাঁঝালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্য বোঝে না নাকি? বিরক্ত হয়ে আবারও নিজ গন্তব্যে হাঁটা ধরল সে। নওশাদও পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি। বাহ, তবে তো রীতিমতো মানুষের ভেতরে তথ্য খোঁজার বিশেষ ক্ষমতা আপনার আছে, তাই না? নওশাদের কথাই থামল ওহি। বুকে 2 হাত ভাঁজ করে বলল, হ্যাঁ আছে, বলেন আপনার কি বলে দিতে হবে। নওশাদ কতক্ষণ মিছে মিছে ভাবুক মানুষ হলো, অতঃপর বেশ জয়ী একটা হাসি দিয়ে বলল, বলেন তো, আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি? ওহি নওশাদের মুখের দিকে তাকালো, তারপর পা থেকে মাথা অবধি একবার চোখ বলিয়ে কর্কশ কণ্ঠেই জবাব দিল, আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রংটা পরেননি, হুট করে মন চেয়েছিল তাই পরেছেন। আর কিছু? নওশাদ বেশ অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, বাহ, বুঝলেন কিভাবে? কারণ যখন কেউ শোনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, তখন তারা আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করে একটা অহেতুক প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না, অথবা তাদের জানা নেই এমন কিছু। ওহির আর চোখে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করলো নওশাদ। হাসিরা আরো বিস্তৃতি লাভ করলো। সে কণ্ঠ খাদে নামিয়ে নিয়েই বলল, আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন? নওশাদের কথাই হুট করেই হেসে উঠল ওহি। হাসতে হাসতে বলল, আহা, ভর সন্ধেবেলা মিথ্যা বলছেন কেন? নওশাদ বেশ অবাক হলো, তবে কণ্ঠে গো ধরে রেখেই বলল, না, সত্যি এটা। মিথ্যে এটা। কিভাবে বুঝলেন? নওশাদের বিস্মিত অবস্থা দেখে ওহির হাসির স্রোত বাড়ল। হাসতে হাসতে সে বলল, সাইকোলজির ক্ষুদ্র ক্ষুদ্র হিসেব আমাদের জানা আছে। আপনি সচরাচর হাত দুলিয়ে কথা বলেন, মানে সত্যি কথাগুলো, অথচ এই কথাটা বলার সময় আপনার দুহাত স্থির ছিল, আর চঞ্চল হাসিটা কেমন গুমট ছিল। খুব সম্ভবত আপনার মায়ের আমাকে পছন্দ হয়নি এমন কথা সে আপনাকে জানিয়েছেন, যার দরুন আপনি আমাকে উল্টোটা বলে পরীক্ষা করছিলেন। না হয় এমন একটা কথা আপনার মাথায় এত দ্রুত আসতো না। নওশাদ অবাক চোখে তাকিয়ে রইল কেবল। মেয়েটা দারুণ বুদ্ধিমতী। সত্যিই নওশাদের মা আজ কথায় কথায় ওহির উচ্চতার কথা বলেছে। ছোটখাটো ওহির উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে সেটাই জানিয়েছেন। নওশাদকে চুপ মেরে যেতে দেখে ওহি গম্ভীর কণ্ঠে বলল, আর কিছু বলবেন মিস্টার? আপনাকে আমার ভালো লাগে সেটা জানেন? ওহি ভরকালো না নওশাদের এমন কথায়, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, এটাও মিথ্যে? নওশাদ অবাক হলো, মাথা দুলিয়ে বলল, না, এটাই সত্যি। না হয় এভাবে আপনার পিছু নিতাম না। সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকে পিছু নিয়েছেন, ভালো লাগা থেকে না। নওশাদের চলন্ত পা আবারও থেমে গেল। হ্যাঁ, এটা ঠিক যে ওহিকে জানার ইচ্ছেটা তার ভেতর আছে, কিন্তু পরেরটাও তো সত্য। কিন্তু ওহিতা মানতে নারাজ। কয়েক প্রকার বাকবিতণ্ডার পর নওশাদ মুখ ছোট করে বলল, আপনার সাইকোলজি সব দিয়েছে, অনুভূতি বোঝার ক্ষমতাকে দেয়নি। ওহি হাসতে হাসতে বলল, আমার সাইকোলজির মতে নওশাদ সাহেবের অনুভূতি বেশ স্বল্প, আর এত স্বল্প অনুভূতি জাহির করা বোকামি। আপনি পাষণ্ড। কথাখানা বলেই উল্টো দিকে হাঁটা ধরল নওশাদ। ওহি হাসতে হাসতে নিজেকেই নিজে বলল, ভালোবাসার মানুষকে অবধি ভালোবাসা ছেড়ে দিলাম, পাষণ্ড না হলে কি পারতাম? আপনি তো দুদিনের অনুভূতি নিয়ে আসছেন। ছোট্ট শ্বাস ফেলে 2 কদম এগিয়ে যেতেই কেউ ছুটে এলো তার কাছে। ওহি অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো। ফর্সা নওশাদ সাহেবের মুখ লাল হয়ে গেছে দৌড়ানোর কারণে। সে বুক ভরে শ্বাস নিচ্ছে, অথচ মুখে আগের হাসিটা। হাঁপাতে থাকা অস্থির কণ্ঠ নিয়ে সে বলল, আচ্ছা, আপনার সাইকোলজির মতে আপনাকে পটানোর কিছু টিপস দিবেন? ওহি অদ্ভুতভাবে কতক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। সেই হাসির ঝংকারে নওশাদের সাথে মুগ্ধ হলো নিশ্চুপ রাস্তাটাও। সন্ধ্যার নাস্তার আয়োজনে মুখরিত ড্রয়িং রুম। চিত্রা আর দোয়েল মিলেই আয়োজন করেছে। তহিনও আজ বাসায়। সবাই সোফায় বসে আছে, কেবল চাঁদনি আপা বাদে। আপা বোধ হয় ঘরে। চিত্রা যখন নাস্তার প্লেটটা টেবিলের উপর রাখলো, তখন তহিনের গুরু গম্ভীর কণ্ঠ ভেসে এলো,
চিত্রা, আর কিছুদিন বাদে না পরীক্ষা, তুই এসব কেন করছিস? চিত্রা নাস্তার প্লেটটা টেবিলে রেখে বড় চাচির দিকে তাকালো। বড় চাচি তাকে পড়ার টেবিল ছেড়ে উঠিয়ে এনেছেন বিকালের নাস্তা তৈরি করার জন্য। এখন এটা ভাইজান জানলে হয়তো তুলকালাম হতে পারে, তাই সে চুপ করে রইল। তন্মধ্যেই পরিচিত কণ্ঠ ভেসে এলো। ও মা তুহিন, তোমার মা নেই এখন বাড়িতে, এই সুযোগে চিত্রকে একটু কাছে খেতে হবে না বলো? দরজার কাছে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল চিত্রা। সাথে বাহার ভাইয়ের এহেনো কথা। কিঞ্চিত ভড়কে গেল উপস্থিত সবাই। কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিন। অবাক কণ্ঠে বলল, কাজ শেখাতে হবে মানে? ওর আবার কিসের কাজ? পড়াশোনা আছে না? পড়াশোনা আছে নাকি? আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে, নয় মানুষের হুকুমে এমন উঠবস করতো।